আমি তো বুঝি আপনাদের ভেতরে আমাদের প্রতিনিয়ত। হ্যালো বন্ধুরা, এই বাপ মা ভাই নিউজ সোর্সে আপনাদের স্বাগতম। ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎকারের মূল বক্তব্য ও তার পটভূমি। তিনি বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে রয়েছেন। সেখানে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। চলুন আমরা শেখ হাসিনার উত্থান পতন সম্পর্কে কিছু আলোচনা শুনি। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তিনি। 1975 সালে 15ই আগস্ট আগস্টের কালরাতে বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি ছাড়াও কয়েকটি জায়গায় তাণ্ডব চালায় ঘাতকের দল। এর একটি মিন্টু রোডে জাতির পিতার ভক্তিপতি এবং মন্ত্রী আব্দুর রব এক রক্তাক্ত অভ্যুত্থানে বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। বিদেশে থাকা শেখ হাসিনা তখন বেঁচে যান, তার বোন সহ। তিনি ও তার বোন তখন চরম নিরাপত্তাহীনতায় ভুগেন। প্রায় একই সময় কেঁপে ওঠে ধানমন্ডি 32 নম্বর। প্রথম দফায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সাদা পোশাকে থাকা এএসআই সিদ্দিকুর রহমান। বাড়ির ভেতরে প্রথমে হত্যা করা হয় শেখ কামালকে। দোতলায় ওঠার সিঁড়িতে জাতির পিতাকে 18টি গুলি করে ঘাতকেরা। এরপর একে একে কেড়ে নেওয়া হয় বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 2 পুত্রবধূ, মেজ ছেলে শেখ জামাল, ছোট ভাই শেখ নাসেরের জীবন। সবার শেষে খুন করা হয় বাংলাদেশের স্থপতির শিশুপুত্র শেখ রাসেলকে। এটাই তার জীবনের প্রথম বড় পতন এবং তার দীর্ঘদিন নির্বাসনে থাকতে হয়। নির্বাসন শেষে 1981 সালে আওয়ামী লীগের সভাপতি হন। শুরু হয় প্রথম উত্থান। 1996 সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে দেশকে নেতৃত্ব দেন, কিন্তু 2001 সালে আবার হারান ক্ষমতা। দ্বিতীয় পতন। বাংলাদেশে এই প্রথমবারের মতো একটি নির্বাচিত সরকার হিসেবে 5 বছর মেয়াদ শেষ করে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব অর্পণ করতে পেরে আমি আনন্দিত। 2008 সালে নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়ে টানা 15 বছর দেশ পরিচালনা করেন। গড়ে তোলেন পদ্মা সেতু, মেট্রো রেল, ডিজিটাল বাংলাদেশ। এটি তার তৃতীয় সবচেয়ে দীর্ঘ উত্থান। তবে সেই ক্ষমতা শেষ হয় 2024 সালে ছাত্র আন্দোলনে। এমন পরিস্থিতিতে ডু অর ডাই সিদ্ধান্তে আসেন সমন্বয়করা। ঘোষণা 6 তারিখ নয়, মার্চ টু ঢাকা হবে 5 আগস্ট। 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাই। সহিংসতা ও জন অসন্তোষের মধ্য দিয়ে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হন এবং আশ্রয় নেন ভারতে। এটি তার চূড়ান্ত পতন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি ইমেলের মাধ্যমে কথা বলেন। 78 বছর বয়সী শেখ হাসিনা গত বছর আগস্টে ছাত্র জনতার বিক্ষোভে ও সহিংসতার পর ক্ষমতাচ্যুত হয়েছিলেন। সেই সময় আন্দোলনে গুলিবর্ষণ ও সহিংসতায় প্রায় 1400 জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে একদল আন্তর্জাতিক সংগঠন জানিয়েছেন। তারপর থেকে তিনি ভারতে নয়াদিল্লিতে বসবাস করছেন। সেখানে তিনি বলেছেন তিনি মুক্তভাবে রয়েছেন, তবে পারিবারিক ইতিহাসের কারণে সতর্ক। তার পতনের পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগও তার প্রতি নিষেধাজ্ঞা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তাহলে কোটি কোটি মানুষ ভোট বর্জন করবে এবং এমন নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের তিনি বৈধ মনে করতে পারেন না। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এটি একটি অন্যায় এবং আত্মঘাতী সিদ্ধান্ত। কোটি কোটি মানুষ আমাদের সমর্থক। তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। তিনি আরও বলেন, দলীয় নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হয়েছে, যা নির্বাচনকে যৌক্তিক এবং গ্রহণযোগ্য হতে পারে না। এই প্রক্রিয়াগুলো রাজনৈতিক প্রতিহিংসার অংশ। আদালতগুলো বাংলার ক্যাঙ্গারু কোর্ট হয়ে গেছে, যেখানে দোষীদের রায় আগাম নির্ধারিত। তিনি নিজেই বিভিন্ন জঘন্য হত্যা ও প্রতিরোধ মামলা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি, যা নিজেই বলছেন তিনি নিরপেক্ষ মনে করছেন না। এই ট্রাইব্যুনালের বিচার শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে, হয় সরকারে হয় বিরোধী হিসেবে। এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয়। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে গণতন্ত্রের উপর।
একজন মানুষ বা একটি পরিবার দিয়ে দেশকে ভবিষ্যৎ নির্ধারণ করা হয় না। তার ছেলে প্রযুক্তি উপদেষ্টা সজীব ভট্টাচার্য যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গত বছর বলেছিলেন প্রয়োজনে তিনি দলীয় নেতৃত্ব গ্রহণ করবেন। তিনি বলেন তার পারিবারিক নেতৃত্ব ও দলের সমর্থন রয়েছে। কোটি কোটি মানুষ বলছে তারা আওয়ামী লীগের সমর্থক। দেশের রাজনৈতিক স্থিতিশীল প্রশ্নের মুখে দল বাদ পড়লে নির্বাচনের বৈধতা ও জনগণের বিশ্বাস দুটোই হুমকির মুখে পড়বে। এছাড়া ওই ছাত্র ও প্রতিরোধ বিক্ষোভ ও তার পরবর্তী সহিংসতা ও সরকারের আইনশৃঙ্খলা কঠোরভাবে প্রশ্নবিদ্ধ রয়েছে। এটা আমাদের রাজনৈতিক ভুল ছিল। তাকে যখন প্রশ্ন করা হয় দিল্লিতে আপনি কেমন জীবনযাপন করছেন, মুক্তভাবে আছি তবে সতর্ক রয়েছি। তিনি স্মরণ করছেন 1975 সালে সামরিক অভ্যুত্থানে তার বাবা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্য নিহত হওয়ার কারণে সেটি এখনও তার নিরাপত্তা ও চিন্তার কারণ। তিনি বলেন এরকম ট্র্যাজেডি আমার জীবনেও ঘটতে পারে, তাই আমি সতর্ক। তিনি আরও বলেন অবশ্যই দেশে ফিরতে চাই, তবে সেটি তখনই যখন দেশের সরকার হবে বৈধ, সংবিধান রক্ষা করবে, আইনশৃঙ্খলা থাকবে। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দল। তাদের অভিযোগ দেশের এত বড় একটি জাতীয় ট্র্যাজেডি ঘটালেও কোনো অনুশোচনার ছাপ নেই। রক্তক্ষয়ী আন্দোলন ও সহিংসতা, হাজারো প্রাণহানির পরও তিনি দায় স্বীকার না করে বরং নিজের অবস্থানে অনড় রয়েছেন। বিরোধী নেতৃত্বের ভাষায়, যে নেত্রী দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশে একের পর এক সংকট তৈরি করেছেন, আজও তার মুখে অনুতাপের একটি শব্দ নেই। এটি জাতির প্রতি অবমাননা। একযোগে দাবি তুলেছেন শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, যেন অতীতের অন্যায় ও নির্যাতনের জন্য এটি স্বচ্ছ বিচার নিশ্চিত হয়। আজকের ভিডিও শেষে একটি প্রশ্ন রয়ে গেল, বাংলাদেশে কি আবার তারা গণতান্ত্রিক পথ ফিরে পাবে? শেখ হাসিনা বলেছেন সবকিছুর আগে বৈধতা, সংবিধান রক্ষা ও আইন শৃঙ্খলা লাগবেই। আপনাদের ভাবনায় কি আছে? আপনি কি মনে করেন আগামী নির্বাচনে কি সবার অংশগ্রহণ হবে নাকি শুধু নিয়মতান্ত্রিকভাবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। পরবর্তী বিশ্লেষণের জন্য চোখ রাখুন। ধন্যবাদ। এদিকে মিরপুরে তখন দেখা যায় এক অভূতপূর্ব চিত্র। সরকার সমর্থিত বাহিনীর বিপরীতে আন্দোলনকারীদের পক্ষে